আসলে শিপন শিপন একটু আগে বললো যেটা যে আমরা সর্বোচ্চ 30-40 মিনিটস আগে এখান থেকে বেরিয়েছিলাম, আপুকে দেখতে এসেছিলাম। দেখে মনে হচ্ছিল যে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, বাট হঠাৎ করে দেখলাম যে আপুর পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে যায়, রেসপন্স করছিল না। তো আমরা সবাই বাসার দিকেই যাচ্ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে আপু আর আমাদের মাঝে নেই। তো শুনেই আবার ব্যাক করে আসলাম। আসলে এখন মানে ভিতর থেকে আর আওয়াজ বেরোচ্ছে না। আপু এত কাছের একজন মানুষ ছিল, তিনি দাবি করে এমনভাবে কথা বলতো যে আসলে মেবি আমারই বড় বোন। উনি সবসময় এমন এমন দাবি করতো, ধরেন যে তার বার্থডেতে আমরা নর্মাল উইশ করতে পারতাম না। আপু বলতো যে তোমার মন থেকে যেরকম আসে সেভাবে আমাকে নিয়ে লিখবে। তো আপুর জন্য খুব সুন্দর করে চিন্তা ভাবনা করে মানে স্ট্যাটাস দিতাম। আপু তখন খুশি হয়ে ফোন দিত যে এত সুন্দর করে আমাকে নিয়ে লিখলে আমার মনটা ভরে গেছে। বা আমাদের কারোর বার্থডে হলে আপু রাতের মানে একদম 12টা, ঠিক 12টা 1 মিনিটেই আপু কল করতো, উইশ করতো, বার্থডে উইশ করতো। মানে এই জিনিসগুলো না অদ্ভুত একটা ফিলিংস। কষ্ট লাগছে যে নেক্সট ইয়ার থেকে আপু আর এভাবে আমাদেরকে উইশ করতে পারবে না। আর সবসময় আপু যে জিনিসটা করতো যে যখনই দেখা হতো তখনই জড়িয়ে ধরে বলতো যে আমার দেখা, তুমি ওয়ান অফ দ্য মানে হ্যান্ডসাম হিরো, বা তুমি যে ডান্স করো, তোমার যে পারফরমেন্স, আমি আসলে মুগ্ধ হই। আর তুমি আমাদের সময় কেন এলে না, এগুলো নিয়ে খুব মজা করতো। বা কখনো স্টেজ পারফর্ম হলে তিনি বলতেন যে আমি তোমার সাথে স্টেজ পারফর্ম করবো নেক্সটে, দেখো। অসংখ্য স্মৃতি বলা যায়, অনেক অনেক অনেক। আসলে আজকে এই মানে এমন একটা মুহূর্তে এসে যে এত তাড়াতাড়ি আমাদের আসতে হবে, এটা আমরা কখনো চিন্তাও করিনি। আপু সব সময়, আমি কখনো আপুকে আমার ফ্যামিলি মেম্বার মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা। সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। আর জয়ের সাথে মানে একটু কিছু হলেই আমাকে ফোন দিয়ে বলতো, দেখছো জয় এটা করছে ওটা করছে। মানে আমার এখন ওইটা ফিল হচ্ছে যে এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি না, এর থেকে কিছু বলার নেই। আসলে আমাদের যে বিষয়টি হচ্ছে যে শুরু থেকে সে যখন সিক হয় আমরা সমন্বয় করার চেষ্টা করি। আসলে পরিবার থেকে যদি সহযোগিতা না চায় বা পরিবার থেকে জানানো না হয় তাহলে কিন্তু খোঁজখবর পাওয়াটা মুশকিল, এবং বর্তমান যে প্রেক্ষাপট সেটাকে আমাদের মানতে হবে। তো যখন ইউনাইটেডে ছিল তখন কিন্তু ওনার সঙ্গে কাজ করার যারা আছেন বা আমাদের শিল্পী সমিতির অনেকে বা সহকর্মীরা অনেকেই কিন্তু যোগাযোগ করতে পারেনি। এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। তো এটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে। আর যদিও তাদের পরিবার জানায়নি, তারপরে তো সে পরশু দিন থেকে এখানে নিয়ে আসার পর থেকে আজকে যেটা হয়েছে যে ব্লাডের প্রয়োজন হয়েছিল, ব্লাডটাও দেওয়া হয়েছিল। আজকে বিকেল নাগাদ ব্লাড দেওয়া হয়েছিল, ব্লাডটা হয়েছে। তারপরে যেটি আমি রাত এখান থেকে বের হয়ে গেছি প্রায় 12:15টার দিকে। আমি বাসায় গেছি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসব। তো এরই মধ্যে যেটি দেখলাম যে সন্ধ্যা থেকে যেটি আমি লক্ষ্য করেছি যে প্রথম অবস্থায় ক্লিন ছিল, পরে থেকে ব্লাড পড়া শুরু করলো। তারপরে এই ব্লাডটা ওরা মুছে দিল, মুছে দেওয়ার পর থেকে আবার ব্লিডিংটা তখন শুকায়ে গেল, তারপর থেকে আবার বেশি করে ব্লিডিং হচ্ছে। তো এই অবস্থায় পালস কাজ করছিল না। ডক্টর যেটা আমাকে তখন জানিয়েছিল যে আপনারা ধরে নেন সর্বোচ্চ 3টা থেকে 4টা যদি আল্লাহ তাআলার কোনো রহমত থাকে সর্বোচ্চ এইটুকু পর্যন্ত যেতে পারে। তখন থেকে আসলে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি যে আপু নাই, সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও ছিল। আমাদের প্রিপারেশন ছিল যে যেহেতু এখান থেকে জানানো হয়েছে 3টা থেকে 4টার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো। সেখানে বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি, খবর পেলাম যে উনি আর নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনাকে একদম সন্ধ্যা থেকে শুধুমাত্র অক্সিজেন ছাড়া ওনার কোনো চিকিৎসা, কোনো সেবা দেওয়ার সুযোগ হয়নি, কারণ ওনার নেয়ার মতন সে অবস্থায় ছিল না। আমরা একদম সন্ধ্যা থেকেই ধরে নিয়েছিলাম যেটাকে বলে যে আসলে তখনই আসলে উনি নেই, মানে বিষয় ছিল এরকম। তো আসলে অঞ্জনা আপার সম্পর্কে কি বলবো, অঞ্জনা আপার সাথে আমার যে স্মৃতি, যে
আজকে আমার মতন একজন ক্ষুদ্র মানুষ এই অঞ্জন আপাদের সান্নিধ্যে আমি কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও করেছিলাম, কিন্তু তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। একজন অঞ্জন আপা শুধু একজন অভিনেত্রী না। আর আজকে সারাটা দিন বা সন্ধ্যার পর থেকে আমি হসপিটালে থাকা অবস্থায় এখানকার যারা চিকিৎসকরা আছেন বা নার্সরা আছেন তারা একটা কথা, সবার মুখে একটা কথা ছিল যে এখানে প্রচুর রুগী দেখতে আসতেন তিনি, প্রচুর রুগী, এমনকি ড্রাইভার, কারো বাসার কাজের মানুষ, এরকম পেশেন্টও নাকি অঞ্জন আপা দেখতে আসতেন। তো অঞ্জন আপা চলে গেছে, যে মানুষটি সব কিছুর ঊর্ধ্বে যে কোনো দাওয়াত, যে কোনো আনুষ্ঠানিকতা, যে কোনো মানুষের পাশে থাকতেন, আজকে সেই মানুষটির আমরা হারালাম। তো এর ছাড়া আর কিছু বলার নেই আসলে। আগামীকালের যে কর্মসূচি সেটি হচ্ছে যে আসলে দাফনের যে বিষয়টি আমাদের তাদের পরিবার সহ আলোচনা হচ্ছে যে আমরা আসলে দাফনটি কোথায় করাবো। আমরা বেশ কয়েকটি জায়গা নিয়েই ভাবছি, আর যেহেতু উনি একজন কিংবদন্তি, আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বনানী কবরস্থান। আর আমাদের দাফনের বিষয়টি আমাদের যিনি সম্মানিত প্রেসিডেন্ট আছেন মিশা সদাগর ভাই, তিনি আসবেন। আমরা মোটামুটি প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু শীতের সময় প্রচুর কুয়াশা থাকে, দীর্ঘদিনের ওনার পথচলা সহকর্মীরা আছেন, অনেকে আসবেন শ্রদ্ধা জানাতে, সেক্ষেত্রে বাদ জোহর একটা টার্গেট করেছি, হয়তোবা আমাদের প্রেসিডেন্ট মহোদয় এসে সেই ঘোষণাটি আপনাদেরকে দিবে। ওকে নিয়ে কোন স্মৃতি বলবো বলেন তো? এত স্মৃতি একটা মানুষের সাথে। ও তো আমাকে বোন ডাকছিল, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সে কথা না বলে ঘুমাইছে আমি বলতে পারবো না। আমরা তো এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইকে জানান। লাস্ট কি কথা হয়েছিল আপনার সাথে? আমি গিয়েছিলাম বাসায়, সেটা বোধহয় 18 তারিখ মনে হয়, 18 তারিখ আমি গেলাম, 18 না 17 ডিসেম্বর, এই যে বাছর শ্বাসের পিকনিকের আগে। আমি বললাম আপা পিকনিকে যাবা না? বলে যাইতে হবে, আমি তো উঠতে পারি না। আপা তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবা। বলে ঠিক আছে, তাহলে আমরা কীভাবে যাবো, কয়টা রওনা দেবো, সব প্ল্যান করলাম। তারপরে আমি স্যুপ নিয়ে গেলাম, বাসায় কেউ নাই। পরে যে আরিফ ছিল ড্রাইভার, আমি বললাম আমাকে দে, কোথায় কী করবো। ও আমাকে দিল, আমি স্যুপ খাইলাম। আপা পুরো স্যুপটা খেয়ে বললো কি অনেক শান্তি পেলাম। আমি আপা ভাল লাগছে? বলকে হ্যাঁ খুব ভাল লাগছে স্যুপ। আমি তো আরেকটা বানাই দিই তোমাকে। বলে না দরকার নেই। তো আমি যাব শুনে তার বিছানার পাশে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে বুয়া চলে যাবে, বুয়াকে বললো কি একটা চামচ, একটা বাটি, একটা বোতল পানি রেখে যাও। পানি রেখে গেছে। আমি বললাম যে বলকে বসো মিষ্টি খাও। আমি কি মিষ্টি দিয়ে কী হবে, তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি করবো। আমি ছোটবেলা থেকে আপু আমাকে আমার সাথে নিয়ে আমরা কোথায় দেশে বিদেশে বাংলাদেশের টেকনাফ তেঁতুলিয়া প্রোগ্রামে গেছি, এরকম শীত কনকনে শীতের মধ্যে। তা আপু তখন বলতো ওভারকোট পরতাম, বলতো কি ওভারকোট পরতাম, আলাদা রুমে থাকতাম, নক করতো, মধু খাও খেয়ে ঘুমাও। এইসব স্মৃতি কি ভোলা যায়?